গয়নাটা খুলে দাও বৌমা, এটা তোমার নয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে রেবেকা বলল তার শাশুড়ি মা। বিস্মিত কণ্ঠে রেবেকা ফিরতি প্রশ্ন করল, আমার নয়? না, আমার ছোট মেয়ের গয়না। তোমাকে কেবল তুলে আনার জন্য দিয়েছিলাম, তুমি এবার দিয়ে দাও তো। কিন্তু মা, কোনো কথা নয়। দ্রুত হাতে কানে গলায় যা আছে খুলে দাও। হাতের কানের দুল খুলে শাশুড়ির সামনে টেবিলে রাখলো রেবেকা। বিরক্তির সাথে শাশুড়ি বলল, নাকের ফুলটা খুলছো না কেন? সেটাও তো তোমার বাবা দেয়নি, আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে। নাকের ফুলটা খোলার সময় বুকের ভিতর হাহাকার করে উঠল রেবেকার। দুই চোখ ছলছল করে উঠল। দীর্ঘশ্বাস চাপা রেখে টেবিলের ওপর নাকফুলটা খুলে রেখে চলে আসছিল। সেই সময় পুনরায় শুনল, তোমাকে কি ধরে ধরে বলতে হবে? গলার চেন কে রাখবে? চেন তো আমার বাবা দিয়েছে মা। এটা কেন দিব? তোমার বাবা দিয়েছে ঠিক আছে, কিন্তু তোমার কাছে রাখার কি দরকার? আমার কাছে দরকার আছে মা। আপনাদের দেওয়া নাকফুলটাও যদি আপনারা নিয়ে যেতে পারেন, তাহলে আমি কেন আমার জিনিস দিব? বিয়ে করে আসার পর 7 দিনের মাথায় নতুন বউয়ের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি জুমু বেগম। রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে রেবেকার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে। নেহাত ছোট লোকের পরিচয় দেয়া হবে বলে কিছু বলল না। বিয়েতে মেয়েটার বাবা কিছুই দেয়নি এমন নয়। 200 মানুষ গিয়েছিল বরযাত্রী হিসেবে। তার ছেলে যৌতুক প্রথার বিরুদ্ধে, তাই বলে মেয়ের বাবা কি করে মেয়েকে সাজিয়ে দিল না, ঘর সাজিয়ে দিল না? এই যুগে এমন মানুষও আছে। রেবেকা কিছু না বলে নিজের ঘরে চলে এলো। প্রেমের বিয়ে নয় তাদের, কয়েকবার দেখাশোনার পর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যখন সুমনের সাথে আলাপ হলো, তখন দেখেছে সুমন মানুষ হিসেবে ভালো। আজ সকাল অবধিও তার মনে হচ্ছিল সে ভালো পরিবার পেল, অথচ আজ এক মুহূর্তে সব বদলে গেল। সুমন চাকরি সূত্রে শহরের বাইরে থাকে। গতকাল রাতেই ফিরেছে নিজ কর্মস্থলে, আর আজকেই এমন ব্যবহার পেল রেবেকা। গুমড়ে উঠল নিজের ভিতরে রেবেকা। এই কথা সে কাকে বলবে? সুমনকে? যদি সে ভুল বুঝে, বাবাকে বললে বাবা নিজ থেকে এসে তাকে নিয়ে যাবে, না হয় গয়না পাঠাবে। এতে কি সম্পর্ক নষ্ট হবে না? জানালায় দাঁড়িয়ে রেবেকা দূর আকাশের মেঘগুলোকে দেখতে দেখতে ভাবে, এখন কি করব? মা বলেছিল বাবার বাড়ির কথা শ্বশুর বাড়ি, এবং শ্বশুর বাড়ির কথা কখনো বাবার বাড়িতে বলতে নেই। রেবেকার ওপর তার শাশুড়ি বড় ছেলের বউয়ের সাথে মিলে শুরু করলো নতুন অত্যাচার। বিয়েতে উপহার পাওয়া সকল কিছুই ধীরে ধীরে তার থেকে নিয়ে যেতে লাগলো। এমনকি উপহার পাওয়া বিয়ের শাড়িগুলো। দীর্ঘশ্বাস বাড়তে থাকে রেবেকার। অপরদিকে সুমন হুট করে তার সাথে কথা বলাও কমিয়ে দিল। বিয়ের 21 দিনের মাথায় রেবেকার রাগ আর সীমায় রইল না। হুট করেই সে খারাপ ব্যবহার করলো সুমনের সাথে। দুজনের ঝগড়া সীমাবদ্ধ রুমে রইল। আঁচড় কেটে গেল রেবেকার মনে। খেতে বসেও রেবেকাকে শুনতে হলো, এই বাটিটা জুমু বেগমের বাবার বাড়ি থেকে এসেছে, অমুক বাটিটা বড় বউয়ের বাপের বাড়ি থেকে এলো। এসব শুনে একটা সময় খাবার খাওয়ার চাহিদা কমে গেল। সুমনের সাথে মনোমালিন্য এবং তার পরিবারের এমন ব্যবহার আর নিতে না পেরে একদিন অসুস্থ হয়ে পড়ল রেবেকা। কলপারে পড়ে গিয়ে আঘাত পেল। তার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেল না কেউ। সুমনকে ওর মা বলল তেমন ব্যথা পায়নি।
নাপা খেলেই ঠিক হয়ে যাবে। রেবেকার সাথে কথা বলতে চাইলে বলল, ওর বিশ্রাম প্রয়োজন, ওকে ঘুমাতে দে। সুমনের ভুলটা বুঝি এখানেই হলো। সে মায়ের প্রতিটা কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়াটা। বিশ্বাস না করেও বা কি করতো সে, যে মায়ের কাছে 30 বছর নিজের গোপন কথা জমা রেখেছে। সে মা কেন তার স্ত্রী সম্পর্কে ভুল বলবে? রেবেকা মুখে মুখে তর্ক করে, এটা অবিশ্বাস করারও কিছু নেই। উচ্চশিক্ষিত মেয়ে, তার পছন্দের অপছন্দের মতামত সে দিবেই। তবুও মনের মাঝে একটা খসখসানি রয়ে গেল মেয়েটার জন্য। মেয়েটা ঠিক আছে তো? মনে পড়ে গেল বিয়ের রাতে সেই লজ্জারাঙা মুখশ্রীর কথা। মনে পড়ল একে অপরকে বিলিয়ে দেওয়ার লাল গোলাপি রঙের অনুভূতির কথাগুলো। ফোনের ক্যালেন্ডারের দিকে চাইল সে। সামনের সপ্তাহে বাড়ি যেতেই হবে। তখন অভিমান করে রেবেকা পালাবে কোথায়? রাত বাড়তেই রেবেকার যন্ত্রণা বাড়ল। চোখ মুখ নীল বর্ণের হয়ে গেল সেই যন্ত্রণায়। পায়ের ব্যথা কিংবা মাথার যন্ত্রণায় অস্থির রেবেকার গায়ে তখন ভীষণ জ্বর। রাত 2টোর সময় বিছানা হাতড়ে নিজের ফোনটা পেল সে। বাড়ির সবাই তখন যার যার মতন নিজের রুমে ঘুমিয়ে আছে। গলাটা পানির তেষ্টায় ফেটে যাচ্ছে। 2 বার সুমনের ছোট বোনের নাম ধরে ডাকলো, কেউ এলো না। রেবেকার মনে হলো সে বুঝি আর বাঁচবে না। উপায়ন্তর না পেয়ে সে কল দিল তার বাবাকে। এত রাতে মেয়ের নাম্বার থেকে কল এসেছে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন রেবেকার বাবা রাজু সাহেব। উঠে বসে কল রিসিভ করে বললেন, কি হয়েছে মা? এত রাতে কল দিয়েছিস? রেবেকা কিছু বলতে পারল না। সে যন্ত্রণায় আতিপাতি করছে। তার কণ্ঠস্বর বাবা না বুঝলো ছোঁ মেরে ফোন নিয়ে গেল তার মা। মেয়ের এমন যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর শুনে বললেন, তোর কি হয়েছে? তোকে ওরা কেউ কিছু করেছে? এই রেবু, কি হয়েছে মা? আম্মা, পানির জন্য আমার গলা ফেটে যাচ্ছে আম্মা, আমাকে একটু পানি দিয়ে যাও। কি হয়েছে তোর? কলপারে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আম্মা। বাড়ির সবাই কই? তারা জানে না, সবাই ঘুমায়। আম্মা, আমার ভয় লাগতেছে। রেবেকার বাবা মা অপেক্ষা করে না, পাশের বাড়ির একজনকে ডেকে তুলে তখনই। তার সিএনজি আছে, সেটা নিয়েই সেই গভীর রাতে ছুটে যায় মেয়ের শ্বশুর বাড়ি। মেয়ে যে তার পানির পিপাসা অস্থির হয়ে আছে, কিন্তু ভয় বাঁধে রেবেকার মায়ের মনে। তার কেন যেন মনে হচ্ছে শেষ অবধি মেয়েটাকে পানিও দিতে পারল না। রেবেকার বাবা মা যখন তার শ্বশুর বাড়ির গেটে পৌঁছেছে তখন রাত 3টে পার হয়েছে। বার কয়েক ফোনে কল এবং ডাকাডাকির পরও কেউ গেট খুলল না। তখন বাধ্য হয়ে জোরে জোরে শব্দ করল রাজু সাহেব এবং সিএনজি চালক। আশেপাশের মানুষ জেগে গেছে, অথচ বের হতে চায় না সুমনের মা। কিন্তু অনবরত ডাকাডাকির কারণে বাধ্য হয় বের হতে। রেবেকার মা কখনো এই বাড়িতে আসেনি। সে ছোটাছুটি করতে থাকে কোথায় কোন ঘরে আছে তার মেয়ে। একসময় পেয়েও যায়। রেবেকা তখন জ্বরে কাহিল হয়ে অনবরত গঙ্গাচ্ছে, পা ফুলে গেছে। মেয়ের মাথার নিচে হাত দিতে আটকে উঠল ওর মা, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে সে। সুমনের মা তখন ব্যস্ত সবাইকে থামাতে। উচ্চবাচ্য করতেও পিছপা হয় না। কেবল রেবেকার মা তার স্বামীকে বলল, রেবুর বাবা, মেয়েরে কি মারতে চান? না চাইলে এক্ষুনি হাসপাতালে চলেন। কি হয়েছে ওর? ও ঠিক আছে? কিচ্ছু ঠিক নাই, ওর পা ফুলে গেছে, আপনি দেখেন না? ওর শরীরে জ্বর, মাথার নিচে রক্ত। আবল তাবল বলতে থাকে রেবেকার মা। বুদ্ধি করে এই মুহূর্তে পাড়া প্রতিবেশীদের মাঝে 2-1 জন ধরে তুলে দেয় সিএনজিতে।
এককালে লাল শাড়ি পরে রঙিন স্বপ্ন নিয়ে আসা মেয়েটা আজ রক্তাক্ত অবস্থায় ফিরে যাচ্ছে বাবা মায়ের সাথে। রেবেকাকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছেছে তখন পুরো শহর যেন ঘুমিয়ে। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে ভীষণ বকাবকি করলেন। পায়ের হাড় ভেঙে গেছে মেয়েটার, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে। ভয়ে সিটিয়ে গেলেন রেবেকার মা বাবা। কাঁদতে কাঁদতে কল দিলেন তার ছেলেদের। রেবেকার দুই ভাই চাকরি সূত্রে শহরের বাইরে থাকে। বোনের এমন খবর পেয়ে এক মুহূর্ত অপেক্ষা করলেন না। নিজ নিজ স্ত্রীকে বললেন সকাল হলে সন্তান নিয়ে চলে যেতে তাদের গ্রামের বাড়ি। দুই ভাই ফোনে কথা বলে আজানের পূর্বে মোটরসাইকেল নিয়ে ছুটলেন বোনের কাছে। ব্যথানাশক দেওয়ার পর রেবেকা ঘুমালো। তার দুই চোখে যেন ঘুমের রাজ্য নেমে এসেছে। ঘুম ভাঙল ভাইদের কথায়, আজকে অপারেশন করতে হবে। ছোট ভাই সবার জন্য নাস্তা আনতে গেলে বড় ভাই গেলেন ব্যাংকে টাকা তুলতে। এ সময় একটাবারের জন্য সুমনকে কল দেওয়া হয়নি। রেবেকার মনে পড়ল তার কথা, কিন্তু ছোট ভাইয়ের রাগ অনেক। একটাবার যদি রেগে যান তাহলে সুমনকে আঘাত করতে চিন্তা করবেন না। অপারেশনের পূর্বে ছোট ভাই এসে তার পাশে বসে বলল, ওই বাড়িতে এত অবহেলা কেন বলিসনি আমাদের? রেবেকা চমকে যায় ভাইয়ের কণ্ঠস্বর শুনে। তার দুই চোখে ভয় দেখা দেয়। ভাঙা গলায় বলে ওঠে, সুমন খুব ভালো ছেলে ভাইয়া, ওর কোনো দোষ নেই। দোষ নেই? তবে এখনো কেন এলো না? ও কি জানে? রেবেকা নিজেই প্রশ্নটা করে থমকে গিয়েছে। সত্যি তো, সুমন কি জানে যে তার স্ত্রী হাসপাতালে? কিন্তু চিন্তা করার সময় নেই এখন। তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। পায়ের হাড় যে জায়গা চ্যুত হয়ে গেছে, পুরো রাত এপাশ ওপাশ করেও ঘুম হয়নি সুমনের। মায়ের থেকে গতকাল শুনেছিল রেবেকা অসুস্থ, কিন্তু কতটা কি হয়েছে তা জানার জন্য যতবার কল দিয়েছে ততবার বড় ভাবি রিসিভ করেছে। জানিয়েছে রেবেকা ঘুমাচ্ছে, কিন্তু এতটা ঘুম কিসের মেয়েটার? রেবেকার ঘুম ভীষণ হালকা। সামান্য ডাক কিংবা স্পর্শে তার ঘুম ভেঙে যায়। সেই মেয়েটা ফোনের শব্দ জেগে উঠছে না। সকাল 7টা বাজতে না বাজতে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। 9টার সময় অফিস পৌঁছে নিজের মনকে আর মানাতে পারল না। ছুটি নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছানোর পূর্বে বার কয়েক কল দিল রেবেকার ফোনে, কিন্তু অপর পাশ থেকে কেউ কল রিসিভ করলো না। বাড়ির সামনে বাইক থামিয়ে ভিতরে প্রবেশ করে মাকে ডাক দিল, তুই আমাকে আর মা বলে ডাকিস না সুমন। যদি ওই বউ আনিস তো। বউ আনিস তো মানে মা? রেবেকা কোথায়? তুমি না গতকাল বললে ও একটু অসুস্থ, কোথায় ও? কলপাড়া আসার পরে একটু ব্যথা পাইছিল, এটা আর এমন কি? কিন্তু তুই জানিস রাত 3টার দিকে ওর বাপ মা এসেছিল, সেই রাতে ওকে নিয়ে গেছে। সুমন জুতোর ফিতেটা মাত্র খুলতে বসেছিল, কিন্তু মায়ের কথা শুনে দ্রুত বেরিয়ে গেল। প্রথমে কল দিল রেবেকার ফোনে, কিন্তু ফোন বন্ধ। রেবেকার বাবার ফোনে কল দিয়েও লাভ হলো না। শেষমেশ শাশুড়ির নাম্বারে কল দিয়ে খবর পেল তারা হাসপাতালে আছে। হাসপাতালের ঠিকানাটা নিয়ে দ্রুত সেখানে পৌঁছে গেল সে। রেবেকাকে অপারেশন থিয়েটার থেকে ততক্ষণে বের করা হয়েছে। পায়ে রড পরানো হয়েছে তার। প্রচণ্ড যন্ত্রণায় তার মুখশ্রী যেন নীল বর্ণের হয়ে গেছে। সুমন কিছুই বলল না। যখন তার দুই সম্বন্ধী তাকে নানান কথা শোনালো। ছোট ভাই তো সরাসরি ডিভোর্সের কথা বলতেও একবার চিন্তা করলো না। সুমন মাথা নিচু করে কেবল শুনেই গেল। বেলা গড়িয়ে দুপুর হলে রেবেকার বাবা মাকে নিয়ে তার বড় ভাই বাড়ির দিকে গেল। ভদ্রলোক সুমনকে বিশ্বাস করেন। তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়ার ব্যাপারটাও তো আছে। ছোট ভাইকে চোখ রাঙিয়ে যেতেও ভুললেন না। সুমন অপেক্ষা করলো তাদের চলে যাওয়া পর্যন্ত। কেবিন ফাঁকা হলেই কান্নায় ভেঙে পড়ল সে। তার দুই চোখের পানি যেন আজ বাঁধন ছাড়া হয়েছে। রেবেকা চোখ মেলে তাকিয়ে দেখল তার ব্যক্তিগত পুরুষ কাঁদছে।
পুরুষের কান্না এত সুন্দর কেন হয় যখন সে প্রিয় মানুষের জন্য কাঁদে? ক্যানোলাযুক্ত হাত দিয়ে রেবেকা স্পর্শ করে সুমনের হাত। সেই হাতটা মুষ্টিবদ্ধ করে নিজের কপালে ঠেকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো সুমন। আমায় মাফ করে দিও, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। তেমন কিছুই নয়, ঠিক হয়ে যাব। কিন্তু একটা কথা বলতে চাচ্ছি, আমি এই কয়েকদিন আমার বাবার বাড়ি থাকতে চাই। সুমন হ্যাঁ বা না কিছুই বলল না, কেবল স্ত্রীর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রেবেকাকে তার বাবার বাড়িতে নেওয়া হলো। এই সময়টায় সুমন হাসপাতাল থেকে অফিস করেছে। বাড়ি ফেরার 5 দিন পর সুমনের মা এসে হাজির হলো রেবেকাদের বাড়িতে। সেদিন ছুটির দিন ছিল। সুমন নিজ হাতে ডাব কেটে এগিয়ে দিচ্ছিল রেবেকার দিকে। ঘরজামাই হয়ে গেলি শেষ পর্যন্ত। ঘরজামাই কেন হতে যাব মা? তাহলে বাড়ি যাস না কেন? এখান থেকে অফিস করছিস, বাজারে যাচ্ছিস, অথচ বাড়িতে গিয়ে একটাবার মায়ের সাথে দেখা করতে পারিস না। সুমন মায়ের দিকে তাকায়। হতাশায় ছেয়ে গেছে তার অন্তর। রেবেকার বাবার বাড়িতে রাতে কেবল কয়েকটা ঘন্টা থাকার সুযোগ পায় সে। 7টায় বের হয়ে অফিস করে আবার ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। এখানে আসার একটা মাত্র কারণ হচ্ছে এই অসুস্থ সময়ে রেবেকা যেন একটু স্বস্তি পায়। তার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়স্ক। সারাদিনে রেবেকা দেখাশোনার জন্য একজন মেয়েকে ঠিক করা হয়েছে, কিন্তু রাতের বেলা বয়স্ক দুজনের কষ্ট হবে ভেবে সুমন এই সিদ্ধান্ত নিয়েছে। ক্লান্তিকে সায় দিচ্ছে না, অথচ তার মা উল্টো বুঝে বসে রইল। মা, রেবেকা যে ব্যথা পেয়েছিল আমাকে কেন বলনি? একটু ব্যথায় কি হয়? মাথার পিছনে 3টে সেলাই আর পায়ে রড লাগাতে হয়েছে ওকে। এত কেন বিরক্ত তুমি? সুমনের মা কিছু বলল না, যেমন এসেছিল তেমন ফিরে গেল। বেআইনের শত অনুরোধও রাখল না। যাওয়ার সময় বলে গেল নিশ্চয়ই তার ছেলেকে জাদুটোনা করা হয়েছে। সুমন সেসবে কোনো ধ্যান দিল না। অপরদিকে বোনের প্রতি ভালোবাসা দেখে রেবেকার 2 ভাইয়ের রাগ পড়ে গেল। তার বাবা মা তো শুরুর দিন থেকেই বুঝেছিল ছেলেটার দোষ নেই, কিন্তু রেবেকার মনে শান্তি রইল না। কেবল তার অল্প দিনের সংসারের দিকে টান তৈরি হলো দ্বিগুণ ভাবে। রেবেকা সুস্থ হওয়ার পর সুমন তাকে নিয়ে শহরে নতুন করে সংসার পাতল, কিন্তু যোগাযোগ হলো না মায়ের সাথে। একদিন জানতে পারে মায়ের আদরের বড় বউ, যে বাবার বাড়ি থেকে এত এত জিনিস নিয়ে এসেছিল, স্বামী বিদেশ থেকে আসার পর সে পৃথক হয়ে গেছে। তার মা একা একাই এখন থাকছে। এমন কথা শুনে সুমন মায়ের সাথে যোগাযোগ করতে চাইল। ভদ্রমহিলা রাজি হলো না। সে কোনোভাবেই আর ছেলের সাথে থাকবেন না, বাকিটা জীবন এভাবেই কাটাবেন। মায়ের জেদের কাছে হার মানতে বাধ্য হলো সুমন। একটা সময় ভাবল অন্তত খরচটুকু তো নিবে, একজন কাজের লোক রাখবে, কিন্তু ওর মা তাতেও নারাজ। কেবল একদিন রান্না করে 3 দিন খাচ্ছে, তবুও ছেলেদের কাছে হাত পাততে রাজি নয়। রেবেকা সেদিনের পর শাশুড়ির সাথে আর কোনো কথা বলেনি। যার জন্য সে মরতে বসেছিল তাকে কোনোভাবেই মাফ করে দেওয়া যায় না। কিন্তু সুমনের কথা চিন্তা করে তার মন দুর্বল হয়। হয়তো সুমন চায় রেবেকা নিজ শাশুড়ির সাথে কথা বলুক এবং মনোমালিন্য মিটিয়ে নিক, কিন্তু মুখে বলতে পারে না। রেবেকার নিজেরও ইচ্ছে হয় না এই বিষয়ে কথা বলতে। সময়ের স্রোতে স্মৃতির উপরে অভিমানের পাল্লা কমে যাবে। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই ইতিউতি সংসারে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।